1971 সালের আগস্ট মাস। এই দেশ তখনও পাকিস্তান সেনাবাহিনীর করাল গ্রাসে। বিশ্ববাসী জানে পাকিস্তানের অভ্যন্তরে ছোটখাটো গোলযোগ চলছে, অন্তত পাকিস্তানি মিডিয়া তাই প্রচার করছিল। পাকিস্তান বাহিনীর সাঁড়াশি আক্রমণে গেরিলারা দিশেহারা, মুক্তিযুদ্ধ থমকে যাওয়ার মতো একটা অবস্থা। ঠিক এই সময় 15 আগস্ট চট্টগ্রাম, চাঁদপুর, নারায়ণগঞ্জ আর মংলাতে একই সাথে বিস্ফোরিত হয় দেশি বিদেশি অসংখ্য জাহাজ। 1969 সাল পাকিস্তান নৌবাহিনী ফ্রান্স থেকে 3টি ড্যাফনি ক্লাস সাবমেরিন কিনে। এই সাবমেরিনগুলোতে প্রশিক্ষণের জন্য অসংখ্য পাকিস্তান নৌবাহিনীর নাবিক তখন ফ্রান্সে অবস্থান করছিলেন। এই 3টি সাবমেরিনের একটি পিএনএস ম্যাংগ্রোতে প্রশিক্ষণরত ছিলেন মোট 13 জন বাঙালি সাবমেরিনার। 71 মার্চে প্রায় 2 বছর প্রশিক্ষণ শেষে তারা অপেক্ষা করছিলেন দেশে ফেরার জন্য। মার্চের শুরুতে রেডিওতে দেশের খবর শোনার চেষ্টা করছেন বাঙালি নাবিকরা। ট্রানজিস্টরের নব ঘোরাতেই বেতারে বঙ্গবন্ধু পৌঁছে গেলেন ফ্রান্সের তুলন শহরে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর 25 মার্চ যখন নিরস্ত্র বাঙালির উপর টোটাল মিলিটারি ক্র্যাকডাউন হয়, তখন এই নাবিকদের একটি দল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বিপজ্জনক সিদ্ধান্তটি নিয়ে ফেলেন। তারা যুদ্ধে যাবেন। একে তো স্বদেশ থেকে হাজার হাজার মাইল দূরে, তার উপরে পাকিস্তানের অফিসিয়াল পাসপোর্টধারী এই নাবিকদের পক্ষে পালানো অতটা সহজ ছিল না। এর মধ্যে 1 এপ্রিল তুলন থেকে করাচির উদ্দেশ্যে রওনা দিবে পিএনএস ম্যাংগ্রো। হাতে সময় খুবই কম। 29 মার্চ সন্ধ্যার পরে তুলন থেকে 9 জনের একটি দল ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদা পথে ফ্রান্সের মার্সেই শহরের ট্রেন স্টেশনের দিকে রওনা দেন। সাবমেরিনারদের একজন আব্দুল ওয়াহেদ চৌধুরী ছিলেন সাবমেরিনের ক্যাপ্টেনের সেক্রেটারি। সাবমেরিনের সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টের চাবি থাকে তার কাছে। গোপনে সে 9টি পাসপোর্ট সরিয়ে নিল। মধ্যরাতে তারা গিয়ে পৌঁছায় মার্সেই শহরের ট্রেন স্টেশনে। 9 জনের মধ্যে একজন দিক পাল্টে রওনা দেন লন্ডনের উদ্দেশ্যে, আর বাকি 8 জন রওনা দেন সুইজারল্যান্ডের ইন্ডিয়ান এম্বাসির দিকে। কিন্তু ভিসা জটিলতায় তারা সুইজারল্যান্ডে ঢুকতে পারলেন না। অন্যদিকে পাকিস্তান অথরিটি ততক্ষণে জেনে গেছে তাদের পলাতক সাবমেরিনারদের কথা, তাই হাতে সময় খুবই কম। এই সময় উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তারা রওনা দেয় বার্সেলোনার উদ্দেশ্যে, এবং সেখান থেকে তারা চলে যান মাদ্রিদে ইন্ডিয়ান কনসুলেটে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান অনস্বীকার্য। বিএসএফ গেরিলাদেরকে প্রশিক্ষণ দিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়। এর মধ্যে 10 নম্বর সেক্টর ছিল মেরিটাইম সেক্টর, কিন্তু এই সেক্টরে মুক্তিযোদ্ধাদের তেমন কোনো অপারেশন ছিল না, কারণ মেরিটাইম সেক্টরে অপারেশন পরিচালনা করতে প্রয়োজন দীর্ঘ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা। এমন একটি সময়ে যখন 8 জন সাবমেরিনারকে পেয়ে যান, তখন ভারতীয় নৌবাহিনীর তৎকালীন প্রধান অ্যাডমিরাল চার্লস নন্দা অ্যাকশন নিতে এক মুহূর্ত দেরি করেননি। তারই পদক্ষেপ এবং বিচক্ষণতায় পরবর্তীতে রচিত হয় মুক্তিযুদ্ধের নেভাল উইংয়ের পটভূমি। এই সাবমেরিনারদের নেতৃত্বে অ্যাডমিরাল চার্লস নন্দা বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেভাল উইং গড়ে তোলার সিদ্ধান্ত নেন। তাদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে স্থান নির্বাচনের কাজ শুরু হয়। অনেক খোঁজাখুঁজির পরে ভাগীরথী নদীর তীরে একটি স্থান উপযুক্ত বলে সিদ্ধান্ত হয়। এই জায়গাটির নাম আমরা সবাই জানি। গ্রামটির নাম পলাশী। প্রায় 200 বছর আগে এখানেই বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। সময়ের পালাক্রমে সেই গ্রাম থেকে আবার শুরু হয় স্বাধীনতার একটি নতুন স্বপ্ন। ভারতীয় নৌবাহিনীর 7 জন ক্লিয়ারেন্স ড্রাইভার নিয়ে গঠিত হয় ট্রেনিং টিম। ম্যাংগ্রো থেকে পলাতক সাবমেরিনারদের সহায়তায় রিফিউজি ক্যাম্প থেকে রিক্রুট করা হয় আরও প্রায় 100 জন বাঙালি যুবক। ট্রেনিং টিমের অবজেক্টিভ ছিল নতুন রিক্রুটদেরকে অ্যাসল্ট ড্রাইভার হিসেবে করে তোলা, যারা যে কোনো আবহাওয়ায় 4 কেজি ওজনের লিম্পেট মাইন বুকে বেঁধে 5 থেকে 6 ঘন্টা সাঁতার কাটতে পারেন। প্রায় 3.5 মাস ধরে এই অমানসিক পরিশ্রমের পরে রিক্রুটরা লিম্পেট মাইন ব্যবহার করতে শেখে। এক একজন হয়ে ওঠে নেভাল কমান্ডার। এর সাথে ইন্ডিয়ান আর্মির অফিসাররা তাদেরকে শেখায় কিভাবে গোপনে শত্রুর কাছাকাছি পৌঁছানো যায়,
কিভাবে ম্যাপ রিডিং করতে হয়। জুলাইয়ের শেষের দিকে নৌ কমান্ডোরা বাংলাদেশে প্রবেশের জন্য প্রস্তুত হয়। আগস্ট 1971, C2Bতে অবস্থান করছে সর্বমোট 357 জন নেভাল কমান্ডো। ফেজ 1-এ বাংলাদেশে প্রবেশের জন্য কমান্ডো আর তাদের দলনেতার তালিকা চূড়ান্ত করেছে C2B। একই সাথে হামলা করা হবে দেশের গুরুত্বপূর্ণ সব সমুদ্র ও নদীবন্দরে। 4 জন সাবমেরিনারের নেতৃত্বে 4টি ভিন্ন টাস্ক ইউনিট গড়ে তোলা হয়, যারা সবাই মিলে একটি টাস্ক গ্রুপ, যার নেতৃত্বে কমান্ডার MNR সামাদ। 10 আগস্ট বাংলাদেশে প্রবেশ করে টাস্ক ইউনিট 1, যার দলনেতা আব্দুল ওয়াহেদ চৌধুরী। একই সাথে বদিউল আলম, রহমতুল্লাহ ও আহসানুল্লাহ নিজস্ব দল নিয়ে প্রবেশ করে ভিন্ন ভিন্ন গন্তব্যে। 13 আগস্ট সন্ধ্যা 6টা, অল ইন্ডিয়া রেডিও স্টেশন ক্যালকাটা। আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি। এই গানের অর্থ ছিল ঠিক 48 ঘন্টা পর আক্রমণ হবে। সকল টাস্ক ইউনিটের শুধুমাত্র কমান্ডাররা এই সিগন্যালের অর্থ জানত। 14 আগস্ট সকাল 6টা, অল ইন্ডিয়া রেডিওতে বেজে ওঠে দ্বিতীয় সিগন্যাল, প্রসিড টু সাইড। 15 আগস্ট রাত 12টার দিকে এই শতাধিক নেভাল কমান্ডো যার বুকে গামছা দিয়ে বেঁধে নেন এক একটি লিম্পেট মাইন। নির্দিষ্ট টার্গেটে লিম্পেট মাইন লাগিয়ে ধীরে ধীরে সরে পড়তে থাকে নেভাল কমান্ডোরা। ফিউজে সেট করা ছিল 30 মিনিট। আনুমানিক রাত 1:40 শুরু হয় প্রথম বিস্ফোরণ, আর এরপর ধারাবাহিকভাবে বিস্ফোরিত হতে থাকে একটি করে জাহাজ। মাত্র 1 ঘন্টার মধ্যে পূর্ব পাকিস্তানের সবগুলো প্রধান সমুদ্র ও নদী বন্দর সম্পূর্ণ অচল হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের শুরু থেকেই আমাদের গেরিলারা নানা ব্রিজ, কালভার্ট এগুলো উড়িয়ে দিতে থাকে। তাই রসদ আর সৈন্য পরিবহনের জন্য পাকিস্তান সেনাবাহিনীর নদীপথের কোনো বিকল্প ছিল না, আর সেই নদীপথের সমস্ত বিকল্প উড়িয়ে দেয় আমাদের নেভাল কমান্ডোরা। মাইন বিস্ফোরণে ডুবে যায় প্রায় 26টি জাহাজ। এর মধ্যে পশুর চ্যানেলে রহমতুল্লাহর ইউনিট 2টি চাইনিজ, 2টি আমেরিকান এবং একটি জাপানিজ মার্চেন্ট শিপকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হন। মূলত এই ঘটনার পর বিশ্বব্যাপী বাংলাদেশের মুক্তি সংগ্রামের কথা প্রচার পায়। যদি এই অপারেশন আমেরিকান নৌবাহিনী করত, তাহলে এতদিনে হয়তো হলিউডে কালজয়ী কোনো চলচ্চিত্র নির্মিত হতো। আমাদের দেশে হয়তো এটা হবে না, তবে আমরা যেন এই বীরত্বগাথা ভুলে না যাই, এটুকু প্রত্যাশা তো করাই যায়, তাই না?